পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট সম্পর্কে জানব। তো এই পার্সেন্টেজকে ভাঙলে কি হয়, পার আর সেন্ট। পার মানে প্রতি, আর সেন্ট, সেন্ট কথার অর্থ শ, অর্থাৎ প্রতি শতে কোনো কিছু জিনিস তুলনা করা বোঝায় পার্সেন্টেজ। আমি যদি বলি কোনো একটা পরীক্ষায় 80% মার্কস পেয়েছি আমি, এর অর্থটা কি? অর্থটা পরীক্ষা হয়েছিল 100 মার্কসের মধ্যে আমার প্রাপ্ত নাম্বার 80, বা এটাকে আমরা পরীক্ষার খাতায় লিখে থাকি, এভাবে স্যাররা লিখে থাকেন। এটার মানে 100-র মধ্যে আমি 80 পেয়েছি, বা এটাকে আমি বলতে পারি ঘুরিয়ে যে এটা সমান 80%। তাহলে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা অর্থটা কি, যে প্রত্যেক শতে কোনো কিছু জিনিস কতটা পরিমাণে রয়েছে সেটা বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে আমি পার্সেন্টেজ সমান কি পাচ্ছি? পার্সেন্টেজ সমান পাচ্ছি 1/100। এই 80%, 80/100-কে যদি আমি এভাবে লিখি, 80 × 1/100 সমান 80%। এই যে এটা 1/100, এটার ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ। ওকে, তাই যখনই আমরা পার্সেন্টেজ তুলব কত দিয়ে মাল্টিপ্লাই করব? 1/100 দিয়ে মাল্টিপ্লাই করব। এরপর আসা যাক বিভিন্ন ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজে চেঞ্জ করা যায়, বা পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশনে আসা যায়। তো একটা ভগ্নাংশ নিই, ফ্র্যাকশন নিলাম 1/2। এই ভগ্নাংশটার অর্থ কি? কোনো একটা জিনিস, সাপোজ একটা চকলেট, এই চকলেটকে যদি আমি সমান দুটো ভাগে ভাগ করি, তাহলে এর একটা পার্টকে বোঝাই 1/2 অংশ দিয়ে। সিমিলারলি এটাকে যদি আমি 3/5 এটা বোঝাতে চাই, তাহলে এই চকলেটটাকে কটা ভাগ করতে হয়? 5টা ভাগ করতে হয়, অর্থাৎ সমান 5টা ভাগ করতে হয়। এই সমান 5টা ভাগের মধ্যে যে কোনো 3টে ভাগকে আমরা এটা দিয়ে বুঝিয়ে থাকি 3/5। এখন এই ফ্র্যাকশনটাকে, এই 5টাকে যদি আমি 100 করি, মানে এই ক্যাডবেরিটাকে যদি আমি সমান 100টা টুকরো করি, তাহলে কটা ভাগ আমরা পাবো? সমান 100টা টুকরো এভাবে করা হয়েছে। তো এই 100টা টুকরোর মধ্যে যদি আমরা 60টা ভাগ পাই, মানে 3/5, এখানে আমি 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরেও 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 60/100। এখন এই ক্যাডবেরিটাকে, এই চকলেটটাকে যদি 100টা সমান টুকরোতে বিভক্ত করি, এর মধ্যে 60টা টুকরো কে বোঝায় 60/100, 100 দিয়ে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি 60 × 1/100, তাহলে কি পেলাম? 60%। তাই ফ্র্যাকশন থেকে, এটা ছিল ফ্র্যাকশন, এটা আমরা পেয়েছি পার্সেন্টেজ। তাই ফ্র্যাকশন থেকে যখন এই পার্সেন্টেজে করব, কি করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কি পাবো? পার্সেন্টেজটা পাবো। বোঝা গেল এটা কি করে হচ্ছে? একবার দেখে নাও। এখানে কি করেছিলাম আমরা? 3/5 সমান পেয়েছিলাম 60%। 3/5 সমান পেয়েছিলাম 60%। এখন এই 6%টাকে যদি আমি তুলি, তাহলে কি পাই? 1/100। এই 1/100, এই 100টা আমি এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি পাবো? 3/5 × 100 সমানই সেই পার্সেন্টেজের ভ্যালুটা, অর্থাৎ 60। তাই ফ্র্যাকশন থেকে যখনই আমরা পার্সেন্টেজে নিয়ে যাব, কি করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। সিমিলারলি যখন আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসব, তখন কি করব? 100 দিয়ে ডিভাইড করব। প্রত্যেকটা পর্বে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে আপনারা কিন্তু নোট করবেন, কারণ আপনাদের নোট আপনার পরীক্ষার সময় কাজে আসবে। অন্য কারোর নোট জেরক্স করে নেওয়া, এটা বন্ধ করুন। এই ভিডিওটা আপনারা একবারই দেখবেন, দ্বিতীয়বার যেন দেখার প্রয়োজন না হয়, এমনভাবে নোটটা তৈরি করুন। প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার নোটের মধ্যে লিখুন। তার ফলে কি হবে? আপনি যখন রিভাইজ করবেন, গোটা পার্সেন্টেজ চ্যাপ্টারটা হয়তো 2 ঘন্টার মধ্যে আপনি রিভাইজ করতে পারবেন। এখন এইভাবে যদি আমি পার্ট করে ভিডিও করি, গোটা পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করতে হয়তো আমার 12 থেকে 13টা ভিডিও লাগবে, এবং প্রত্যেকটা ভিডিও ডিউরেশন হবে 1 ঘন্টা করে।
তো সেই 1 ঘন্টা করে আবার যদি আপনি দ্বিতীয়বার দেখেন তাহলে আপনার কিন্তু টাইম ওয়েস্ট হবে। সেই জন্য দরকার প্রপার নোট তৈরি করা। তাহলে এখন ফ্র্যাকশন থেকে যখন আমরা পার্সেন্টেজ করব তখন কি করব, ফ্র্যাকশনকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক তেমনি পার্সেন্টেজ থেকে যখনই আমরা ফ্র্যাকশনে আসবো তখন কি করব, 100 দিয়ে ডিভাইড করব। অর্থাৎ 85% এটা সমান কত ফ্র্যাকশন যদি বলা হয় তাহলে কি করব, 85/100 দিয়ে ডিভাইড করব। বা বলতে পারি এই পার্সেন্টেজটা যখনই আমি তুলবো, কি 1/100 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন কিছু ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে খুব প্রয়োজনে আসে, যেমন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট এন্ড লস। এখানে কি হয়, পার্সেন্টেজে দিয়ে দেওয়া হয়, সেটা আমাদেরকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিলে অঙ্কটা করতে খুবই সুবিধা হয়। তাই কিছু পার্সেন্টেজের ফ্র্যাকশন আমাদেরকে মনে রাখতে হবে। আমি মুখস্থ করতে বলবো না, যেমন 25% সমান 1/4, 33.333% সমান 1/3, 50% সমান 1/2। এভাবে মুখস্থ করা যায়। আমি বলবো এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার খাতায় যখনই আসবে যে আমি 75%কে আমার ফ্র্যাকশন করার প্রয়োজন হয়েছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে কি করব, 75/100 করে নেব এবং ক্যালকুলেশন করে নেব 3/4। তাই 75% সমান 3/4, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বা এটাকে তুমি আরো এইভাবে মনে রাখতে পারো কি, যে 75 সমান কি লিখতে পারি, 3 × 25, আর 25 সমান কি জানি 1/4, 25% সমান 1/4। তাহলে আমরা এখান থেকে ওটা পাবো। এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে কিন্তু অটোমেটিক্যালি মনে চলে আসবে, তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সিমিলারলি 1/4 থেকে আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে পারবো, এই 3/4 থেকে আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে পারবো কি 100 মাল্টিপ্লাই করে। এখন আসা যাক কিছু বেসিক ম্যাথসের উপরে। সম্পূর্ণ জিরো লেভেল থেকে শুরু করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। আশা করছি যারা ওল্ড ক্যান্ডিডেট তারাও এই ভিডিওটার মাধ্যমে কিছু নতুন তথ্য শিখতে পারবে। তো আসে টাইপ 1। এই টাইপ 1-এ কিরকম অঙ্ক থাকবে, যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, বলবে এটার কত পার্সেন্টেজ কোন একটা সংখ্যা। যেমন একটা এক্সাম্পল নিই, কি what percent of 80, কি what percent of 80 is 64। এখানে কি বলা হয়েছে, what percent of 80 is 64। তো আমি জানি না কত পার্সেন্টেজ অফ 80 is 64, তো আমি ধরে নিলাম কি x পার্সেন্টেজ অফ 80 is 64। তো এরপরে যেভাবে বলেছে অ্যাকর্ডিং টু ডাটা, ঠিক সেভাবেই আমরা অঙ্কটা করব। এখানে অফ মানে কি, অফ মানে আমরা সবাই জানি এর অর্থাৎ গুণ। তাহলে x পার্সেন্টেজ মানে 1/100 ইন্টু 80 সমান 64। এরপর ক্যালকুলেশন 0 8 8 64। তাহলে x সমান কত পাচ্ছি, 80%। তাহলে অ্যান্সারটা কি হলো 80%। বা এটা যদি x যদি আমি না ধরি তাহলে কি করতে হবে, আমাকে ডাইরেক্ট করতে পারি আমি অফ, যেটা অফ বলবে সেটা যাবে নিচে। আমি বলবো না এটা এইভাবে করতে, কারণ এটা অনেকটা মনে রাখতে হয় আর আমি মনে রাখার পক্ষপাতিত্ব নয়। তো 64/80 ইন্টু 100, যেটা অফের সঙ্গে থাকবে সেটা ঠিক নিচেই থাকবে, নিচে। তাহলে 80%। এইভাবেই অঙ্কটা করা যায়। সব থেকে সুবিধা হবে এক্স ধরে করে নিন। এক্স ধরে সবচেয়ে ভালো হয় এক্স ধরে করলে, কারণ এক্স ধরে করলে তোমাকে কিছু মনে রাখতে হবে না, জাস্ট অ্যাকর্ডিং টু ডাটা প্রশ্নে যেভাবে বলবে সেভাবেই করবে। অ্যারিথমেটিকের
সমস্ত কোশ্চেন ঠিক এভাবেই করা যায় এক্স ধরে, এবং খুব তাড়াতাড়ি করা যায়। এখানে আমি যদি করতাম, এটা আরেকবার লিখি, এখানে যদি আমি করতাম যে এক্স পার্সেন্টেজ অফ 80 ইজ ইকুয়াল টু 64, আমি এর দ্বিতীয় লাইন নাও যেতে পারি। এখানে কি করব, পরীক্ষার খাতায় কিভাবে করব, পার্সেন্টেজটা এইভাবে এখানেই কেটে দেবো, 100 লিখবো, এখানেই সলভ করবো, হয়ে গেল। এরপরে ওই ওএমআর সিটে বা যেখানে আপনি অ্যান্সারটা দিবেন, জাস্ট এক্স সমান এখান থেকে দেখে 80%, মানে এই লাইনটা করারও প্রয়োজন নেই, জাস্ট একটা লাইনের মধ্যেই আপনি অঙ্কটা করতে পারবেন এক্স ধরে করলে। আপনি যতক্ষণ সঠিক ভাবতে আপনার টাইম যাবে, আপনি যদি এক্স ধরে করে নেন তার থেকে অনেক তাড়াতাড়ি করে নেবেন, মাথায় প্রেশার না দিয়ে। 50 গ্রাম 1 কেজির কত পার্সেন্টেজ, কি বলা হয়েছে, 50 গ্রাম 1 কেজির কত পার্সেন্টেজ। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আছে কি গ্রাম আর এখানে আছে কেজি, এই দুটো একককে আমাদের সমান করতে হবে। কেন সমান করতে হবে দেখি, সমান না করলেই বা কি হবে। তো আমরা যখন অঙ্কটা করি এক্স ধরে নিই, যে ধরে নিচ্ছি কি 50 গ্রাম হচ্ছে 1 কেজি এক্স পার্সেন্টেজ, ঠিক কত জায়গায় আমি এক্স লিখে দিলাম। এখন যদি এই কেজি আর এই গ্রাম না কাটি তাহলে কি দাঁড়ায়, বা এটা আমি হয়তো ভুল করে লিখলাম না, এককটা আমি লিখলাম না, এককটাকে মুছে দিলাম, তাহলে অঙ্কটা কি হয়, এটা আমরা যেটা সমান পাই x/100, তাহলে x সমান পাচ্ছি 5000%। তাহলে কি এটা সম্পূর্ণ ভুল? কেন ভুল? কারণ 50 গ্রাম কখনোই 1 কেজির 500% হতে পারে না। 50 গ্রামটা 1 কেজি থেকে ছোট, তাই পার্সেন্টেজটা অবশ্যই 100% এর থেকে কম হবে। আমরা যখন একের মধ্যে 1 কে বোঝাই, এটা আমরা বলতে পারি কি 100%, অর্থাৎ 100% মানে কি সমস্ত জিনিসটাকেই বোঝানো হয়ে থাকে। তাই এখানে যদি আমি বলি যে 1 কেজি 5000% 50 গ্রাম, সেটা সম্পূর্ণ ভুল, কারণ কি 50 গ্রামটা 1 কেজি থেকে ছোট, তাই এখানে 100 গ্রামের থেকে ছোট অ্যান্সার আসবে। এখন এককটা কেন সমান করতে হয়, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ইউনিটারি মেথড বলে একটা মেথড আছে, সেটা আমি একটু পরেই আলোচনা করছি। ইউনিটারি মেথড, এটা দিয়ে আমরা বুঝবো, তার আগে এটা দেখে নিই। এখন এই গ্রামটার এই কেজিটা, এটাকে আমাকে কাটতে হবে, কারণ তাহলে আমি কি লিখতে পারি, 1 কেজি সমান 1000 গ্রাম ইন্টু এক্স পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ আমি তুলে 100 নিলাম। এখন কাটাকাটি যাবে, গ্রাম গ্রাম কাটলো, তাহলে x সমান আমরা কি পাচ্ছি 5%। এখন আসা যাক ইউনিটারি মেথড, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মেথড। বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে মাথায় প্রেশার না দিয়েই দ্রুততার সঙ্গে এই ম্যাথগুলি করা যায় ইউনিটারি মেথডের সাহায্যে। জিনিসটা ঠিক কিরকম, ধরে নিচ্ছি 5টা আপেলের দাম 100 টাকা, আমাকে বলেছে 25টা আপেলের দাম কত। তাহলে এখানে যে অ্যান্সারটা পাবো, এই অ্যান্সারটা আমরা কিসে পাবো, টাকায় পাবো। তাহলে কি হবে, আমাকে কি যে অ্যান্সারটা আমি পাবো সেটা আমার টাকায় আসবে, তাই টাকাটাকে আমি ওপরে রাখবো, এখানে টাকাটাকে আমি ওপরে রাখবো, এখানে টাকা 100 টাকা, তাই 100 টাকা ইউনিটটা লিখলাম। নিচে এর অ্যাসোসিয়েটেড যেটা রয়েছে, মানে 100 টাকায় 5টা আপেল পাই, সেটা নিচে লিখলাম। এরপর আমাকে বলেছে 25টা আপেলের দাম কত, 25টা। ওকে, তাহলে ইউনিটারি মেথড কি বলছে, ইউনিটগুলো আমরা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে ইউনিটের দিকে আমরা লক্ষ্য রাখি না, কিন্তু ইউনিটগুলো কিন্তু একে অপরকে ক্যান্সেল করে। সংখ্যাগুলো যেমন ক্যান্সেল হয়, ইউনিটও কিন্তু ক্যান্সেল হয়, মানে এখানে অ্যাপেল আর এ অ্যাপেল এখানে কিন্তু কাটবে, তাহলে আমার পড়ে থাকবে টাকায়। তাহলে আমি অ্যান্সার যেটা পাবো, এখানে এটা ক্যালকুলেশন করে অ্যান্সার যেটা পাবো সেটা আমার টাকায় আসবে, কারণ টাকাটা পড়ে রয়েছে। তাই হলো কি 5 × 25
500 টাকা। তাই অ্যান্সারটা আমার টাকা এলো। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ইউনিটও কিন্তু পরস্পর কেটে যায় এবং প্রশ্নের যে অ্যান্সারে যে ইউনিটটা আসবে সেটা কিন্তু পড়ে থাকবে। তো আরেকটা এক্সাম্পল দেখাই ইউনিটারি মেথডের, যেটা খুবই সহজ হয়ে যাবে। বলেছে 17টা পেনের দাম 235 টাকা। এখন 17টা পেনের দাম 235 টাকা। তাহলে বলেছেন 470 টাকায় কতগুলো পেন পাবো। 470 টাকায় কতগুলো পেন পাবো। এখন এখানে আমরা যে ইউনিটটা আসবে সেটা কি পেনে আসবে, মানে সংখ্যায় আসবে। তাই এই সংখ্যাটাকে আমরা উপরে লিখবো। সংখ্যা বলতে 17টা পেন, 17টা পেন আমি উপরে লিখলাম। এর অ্যাসোসিয়েটেড যেটা রয়েছে কে 235 টাকা লিখলাম। এবং বলেছি কি 470 টাকায় কতগুলো পেন পাওয়া যাবে, তাই 400 ইন্টু 470। এখানে কি হচ্ছে, টাকাটা ক্যান্সেল হচ্ছে, পেন পড়ে থাকছে। তাই যে এটা সলিউশন করে যেটা আমরা পাবো সেটা অ্যান্সার দেবে। কি দেবে? 234। বোঝা গেল ইউনিটারি মেথড। এটা অঙ্কের ক্ষেত্রে খুব অ্যাপ্লাই হবে। আস্তে আস্তে আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। ইউনিটারি মেথড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেথড, বিভিন্ন ক্যালকুলেশন করার ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। তো আসা যাক 3 নাম্বার কোশ্চেন, কি যে 5 মিটার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 150 সেন্টিমিটার। এটা আপনারা নিজেরা একবার ট্রাই করুন। কি বলেছে, 5 মিটার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 100 সেন্টিমিটার। এখানেও তাই, এখানে আছে মিটার, এখানে সেন্টিমিটার। মিটার আর সেন্টিমিটারকে আমাকে এক করতে হবে। হয় আমি মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে পারি বা সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যেতে পারি, যেটা সহজ হবে সেটা করবো। এখানে যেটা সহজ হবে মিটারকে সেন্টিমিটারে নিয়ে যায়। মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 100 দিয়ে। তাই এটা লিখলাম 100 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার এক্স পার্সেন্টেজ অফ 150 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হলো, এই পার্সেন্টেজটা তুলে আমি লিখলাম 100। ওকে, 100 এই 100 ক্যান্সেল হলো। এরপর 5 দিয়ে যাবে, 5 3 15, 5 2 10। তাহলে x সমান আমরা কত পাচ্ছি? 1000, 1000/3। এটা আছে। আরেকটা অঙ্ক আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। কি 1 হেক্টোমিটার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 1 কিলোমিটার। এটা আমি পড়াবো না, অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবেন। এরপর আসছি টাইপ 2। If 62 is added to a number, then number increase by 20%, then find the number. বলেছে কোন একটা নাম্বারের সঙ্গে যদি 62 যোগ করা হয় তাহলে নাম্বারটা 20% বেড়ে যায়। নাম্বারটা কত? এক্ষেত্রেও আমরা x ধরে করতে পারি। ওটা লিখি 62 যদি অ্যাড করা হয় একটা নাম্বারের সঙ্গে, নাম্বারটা 20% ইনক্রিজ করে। এটা ইনক্রিজ করে। ধরে নিলাম নাম্বারটা x। ঠিক অঙ্কে যেটা বলবে ঠিক সেভাবেই করব। x দিয়ে কত তাড়াতাড়ি হয় সেটা দেখাই। ধরে নিলাম নাম্বারটা x। এখন প্রশ্নে কি বলেছে, 62 যদি এই নাম্বারটার সঙ্গে অ্যাড করা হয়, অর্থাৎ আমি 62 অ্যাড করে দিলাম, তাহলে কি হয়, নাম্বারটা 20% বেড়ে যায়। মানে এটা যদি অ্যাড করি তাহলে নাম্বারটা কত বাড়ে? ছিল x, আরো 20% বেড়ে যাচ্ছে, অর্থাৎ x এর 20%।
পার্সেন্টেজ সমান পার্সেন্টেজটা তুলে দিয়ে আমি 1/100 লিখলাম। তাহলে এরপর কি পাচ্ছি, x আর x ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x ইন্টু 20% সমান 62 5, তাহলে x সমান পাচ্ছি 310। এরপরে আসা যাক এর বেসিকটা থেকে। কি দেখলাম আমরা এখানে, কি x আর x কেটে যাচ্ছে দুই সাইডে, এবং এর যে x এর যে 20% এটা সমানই 62 পাচ্ছি। তাই পরীক্ষার সেন্টারে আমরা লিখতে পারি কি ডাইরেক্ট, যে সংখ্যাটির 20% সমানই হচ্ছে কি 62। কোনো একটা সংখ্যার সঙ্গে যদি আমি কিছু যোগ করার পরে সংখ্যাটা 10% বা 20% বেড়ে যায়, তাহলে কি বলতে পারি, ওই যে 20% যেটা ওই যেটা বাড়ছে 20% সেটাই আমি যোগ করেছি, তাই বেড়ে যাচ্ছে। বা যদি বিয়োগ করার ফলে যদি 20% কমে যায় সংখ্যাটি থেকে, তাহলে কি বলতে পারি, যে ওই সংখ্যাটি যাই x এর 20% সমানই ওই সংখ্যাটা যে সংখ্যাটা আমরা বিয়োগ করছি। তাহলে এখানে কি পেলাম, x ইন্টু 20% ইজ ইকুয়াল টু 62। এরপর সলভ করো 5, তাহলে x সমান 310। আরো একভাবে করা যায়, এই x না ধরেও করা যায়। কিরকম, 20% এটা সমান ফ্র্যাকশনে করলে কত হয়, মুখস্থ নেই, ঠিক আছে, মুখস্থ না থাকার কোনো প্রয়োজন নেই, মুখস্থ থাকার কোনো প্রয়োজন নেই। 20/100 করবে 1/5 করবে, কতক্ষণ লাগবে লিখতে, মাথায় চাপ দেওয়ার থেকে লিখে নেওয়া দ্রুত হবে। তাহলে কি পেলাম, 1/5। এখন এটার অর্থটা দেখি, 20% ইনক্রিজ করলে কি হয়, সংখ্যাটা যদি আমার 5 হয়, ওই x এই সংখ্যাটা যদি 5 হয়, এর 20% হচ্ছে কি 1। ভালো করে বসুন, সংখ্যাটা যদি 5 হয়, এই 5 এর 20% 1, অর্থাৎ 1 যখন বৃদ্ধি করব, এই সংখ্যাটা যদি আমি ধরি যে 5, এর 20% যখন বৃদ্ধি হচ্ছে, তখন কত যোগ করলে আমার 20% বৃদ্ধি হচ্ছে, 1 যোগ করলে। বোঝা গেল, সংখ্যাটা যদি 5 হয়, 20% যখনই যোগ অ্যাড করব, সংখ্যাটা বেড়ে কত হবে, 6, অর্থাৎ 1 বাড়বে। এখন সংখ্যাটা 1 বাড়েনি, প্রশ্নে কি বলেছে, সংখ্যাটা 62 বেড়েছে, অর্থাৎ এই 1 রেশিওর ভ্যালুটাই আমার 62। তাই 5 রেশিওর ভ্যালু কত হবে, ইন্টু 62। বোঝা গেল, এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার। আরেকবার বোঝাই, কি বলেছে, যে 20% ইনক্রিজ হয়ে যাচ্ছে আমার 62 অ্যাড করলে। তো 20% ইনক্রিজ এই কথাটার অর্থ আমাকে বুঝতে হবে, এটা প্রফিট অ্যান্ড লস বা পার্সেন্টেজ আরো অনেক ক্ষেত্রে এটা খুব অ্যাপ্লাই হবে। 20% ইনক্রিজ এই কথাটার অর্থ কি, 20% ফ্র্যাকশনে করলে হয় 1/5, অর্থাৎ এই 5 এ যদি আমি 20% বের করি, সংখ্যাটা দাঁড়ায় আমার উপরের সংখ্যাটা। ঠিক যেমনই মার্কসের ব্যাপারটা বলি, 80% মার্কস মানে কত, 80/100, অর্থাৎ এই 100 এর 80% যদি আমি বের করি, সংখ্যাটা দাঁড়ায় 80। বের করে দেখি, 80%। বোঝা গেল, ঠিক তেমনই আমি বলতে পারি কি, 5 এর 20% হচ্ছে 1। এই 5টা যদি অরিজিনাল নাম্বার হয়, তাহলে এর সঙ্গে যখন এই অরিজিনাল নাম্বারের সঙ্গে 1 যোগ করলে সংখ্যাটা বাড়ে কত, 20%। প্রশ্নে যেটা বলেছে। তাহলে এখন বলেছি কি না, আমি 1 যোগ করিনি, সংখ্যাটার সঙ্গে কত যোগ করেছি, 62 যোগ করেছি। তার মানে কি, এই যে 1 রেশিও এটা রিপ্রেজেন্ট করছে 62 ভ্যালু। তাহলে আমার অরিজিনাল নাম্বার কত, 5 রেশিও, অর্থাৎ 5 গুণিত 62। 1 রেশিও সমান 62 হলে 5 রেশিও সমান কত হবে, 5 ইন্টু 62, 310। এই অঙ্কটাই যদি দিতে হবে যে
62 যোগ করার ফলে অঙ্কটা 20% বেড়ে যাচ্ছে, তাহলে বর্তমানে এখন সংখ্যাটি কত? তাহলে যখন আমি 5 রেশিও ধরছি অঙ্ক 5 রেশিও যখন আমি অরিজিনাল নাম্বার ধরছি, তখন বর্তমান মানে বেড়ে সংখ্যাটা কত হচ্ছে? 6 রেশিও। ঠিক তার মানে 1 রেশিওর ভ্যালু 62 হলে 6 রেশিওর ভ্যালু এটা। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ 16.23% of a number is subtracted from the number, then number becomes 125. Find the original number. বাংলায় 16.23% যদি একটা নাম্বার থেকে, একটা নাম্বারের 16.23% ওই নাম্বারটা থেকে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে সংখ্যাটা কি হয়? 125 হয়ে যায়। বলেছে সংখ্যাটা কত? তোমরা এই অঙ্কটা x ধরে ট্রাই করবে। এখন আমি এটা বেসিক থেকে কিভাবে অঙ্কটা করব পরীক্ষার হলে সেটা বলি। এখন 60.23 এর পার্সেন্টেজ, এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। এটার ভ্যালু মনে রাখার কোনো প্রয়োজন নেই, বারবার বলছি। কি করবে? ভেঙে নেবে মিশ্র ভগ্নাংশ 348 থেকে 50/3 পার্সেন্টেজ তুলবে পরীক্ষার খাতায়, এখানেই লিখে দেবে। ঠিক আছে, 50 100 2 অর্থাৎ 1/6। এই জায়গাটা একটু বুঝে নাও, ক্যালকুলেশনের এই জায়গাটা। আমি 50 × 6 করে চালাতে পারতাম, এই জায়গাটা আমি কি করেছি 50/300, এটাকে আমি করেছি 3 × 100 ভেবেছি। 100 দিয়ে এটাকে আমি 2 টাইমস চালিয়েছি, 1/6 পেলাম। বোঝা গেল? তাহলে কি পেলাম? সংখ্যাটা 1/6। অর্থাৎ এই এটা যদি আমার অরিজিনাল নাম্বার হয়, এই অরিজিনাল নাম্বারের 16.23% কত? 1। তাহলে অরিজিনাল নাম্বার যদি আমার 6 রেশিও হয়, 1 রেশিও যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে অরিজিনাল নাম্বারটা এখন আমার কতই হয়? কত দাঁড়ায়? 5 রেশিও দাঁড়ায়। 6 রেশিও থেকে আমি 1 রেশিও বাদ দিয়ে দিলাম, তাহলে 5 রেশিও দাঁড়ায়। 5 রেশিও দাঁড়ায়। দেন নাম্বার বিকামস 125। অর্থাৎ এই 5 রেশিও নতুন যে নাম্বারটা তৈরি হলো, সেই নাম্বারটার ভ্যালু বলে দিয়েছে 125। দ্যাট ইজ 6 রেশিওর সমান কত হবে? এখানে আসবে ইউনিটারি মেথড। কি হয়তো তুমি ঐকিক নিয়ম করে করতে পারো, যে তোমার সংখ্যা আসবে, এই সংখ্যাটাকে উপরে থাকবে, এর রেসপেক্টে যে সংখ্যাটা আছে 5 রেশিও ইনটু 6 রেশিও। বোঝা গেল? তবে সংখ্যাটা কত ছিল? 150 ছিল। আরেকবার দেখে নাও, 16.23%, এটাকে আমরা কি করেছি? ফ্র্যাকশনে করে নিলাম 1/6 রেশিও। এখন প্রশ্নে বলেছে এই 6 রেশিওর 16.23% যদি আমি বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 125। অর্থাৎ আমি যদি 1 রেশিও বিয়োগ করি, সংখ্যাটা আমার দাঁড়ায় 125। 5 রেশিওর ভ্যালু কত? 125। তাহলে 6 রেশিওর ভ্যালু কত হবে? বা এটাকে ইউনিটারি মেথড ছাড়াও কিভাবে করা যায়, যে 5 রেশিও রিপ্রেজেন্ট করছে 125 ভ্যালুকে, অর্থাৎ 125/5 ইনটু 6 রেশিও রিপ্রেজেন্ট করবে কত ভ্যালুকে, এইভাবে বের করতে পারবে। 37.21% of a number is added to itself, then the number becomes 121. Find the number. বাংলায় যে 37.12% যদি একটা নাম্বারের 37.12% ওই নাম্বারটার সঙ্গে যোগ করে দেওয়া হয়, তাহলে নাম্বারটা কত হয়? 121। 37.12%, এটা আবার এটার ভ্যালু মুখস্থ, আমারও মুখস্থ নেই কত, তো কি 37 গুণ 14 গুণ 1 14/2, তাহলে দুটো 0 3 সব, তাহলে 3/8 ফ্র্যাকশনে পেলাম। তাহলে এখানে অরিজিনাল নাম্বার যদি 8 রেশিও হয়, এই 8 রেশিওর 37 কমপ্লিট 1/2% এর ভ্যালু কত? 3 রেশিও। এই 8 রেশিওর সঙ্গে 3 রেশিও যদি আমি যোগ করি, তাহলে সংখ্যাটা আমার দাঁড়ায় কত? 11 রেশিও। আরে হ্যাঁ কি না? এই 18 রেশিওর ভ্যালু, সরি এই 11 রেশিওর ভ্যালু
121। আমাকে প্রশ্নে কি বলেছে, সংখ্যাটি কত, অর্থাৎ আমার এর রেশিও ভ্যালু দরকার। 121 অর্থাৎ 88। এখন প্রশ্নে যদি বলতো যে কত যোগ করেছি, আমি 3 রেশিও যোগ করেছি, তাহলে 3 রেশিও ভ্যালু বের করে দিতাম। 111 121 বাই 11 ইন্টু 3, তাহলে আমি কত 33 যোগ করেছি, তাই 88 সঙ্গে 33 যোগ করে আমার 121 হচ্ছে। বোঝা গেল? আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি নতুন কিছু জিনিস আপনারা শিখতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।